কোন কি হচ্ছে কি? উনি তোর বাবা, সে সম্মানটা রেখে কথা বল। ক্ষমা চা ওনার কাছে। আমি কোনোদিন কারোর কাছে ক্ষমা চাইনি, আজও চাইবো না। আজ চাইবি? থাক রঞ্জনা, ওকে জোর করো না। আপনি একদম চুপ করে থাকবেন। আপনি আমার হয়ে একটাও সাফাই গাইবেন না। আর মা, আমি আমার স্বীকৃতির জন্য কোনো দয়া দাক্ষিণ্য ওনার কাছ থেকে চাইনি, ক্ষমাও চাইবো না আমি। কোন এই শিক্ষা দিয়েছে আমি তোকে? রঞ্জনা, কেন ওকে জোর করছো? যে অন্যায় অবিচার আমি ওর প্রতি করেছি তার জন্য তো ওরা আমার উপর রাগ অভিমান। রাগ অভিমান কাছের মানুষদের উপরে হয়, অপরিচিতদের উপরে নয়। আর আপনি আমার কেউ হন না, না পরিচিত না অপরিচিত। আপনি শুধুমাত্র আমার বিজনেস রাইভাল। আর সারাটা জীবন বিজনেস রাইভাল হয়েই থাকবেন। কর্ণ রায় সই করা কাগজ এখন আমাদের হাতে ভাইয়া। আরে আস্তে, হ্যাঁ কিচ্ছু আমাদের হাতে থাকবে না, তো চিৎকার চেঁচামেচি করলে। এটা রাখো। কেন? কারণ আমাদের তো এখন জোরে কথা বলার সময়, আর বাকিদের সবার নরম স্বরে কথা বলার। এই আয় রে আয়। ডাকি। দানপত্রের কাগজটা কোথায়? নেই। নেই মানে? কিছু নেই, এরকম করলে কিচ্ছু নেই। কথা শুনবে তো আগে বলো। ওকে। ভালো মেয়ের মতো চুপ করে দাঁড়াও। এটাকে বলে দানপত্রের কাগজ, লিগাল কাগজ। স্ট্যাম্প ফ্যাম্প মারা আছে, অসস্তম্ভ রয়েছে। এটার মানে কি জানো? জানো না তো? এটার মানে হচ্ছে কর্ণ রায়, মানে সইটা বাকি আছে এখানে, সইটা যদি কর্ণ রায়ের পড়ে তাহলে এটা অথেন্টিক হবে। এটার মানে হচ্ছে কর্ণ রায় ঘোড়াদের কোম্পানি আর তার ভাগের যে 60% সেটাই আমাদের নাও দান করে দিল। ভাবা যায়? মানে আমি না ভাবতে পারছি না, তুই ভাব কাল থেকে আমি রাজা হয়ে গেলাম। কতগুলো রানী হবে আমি তাই ভাবছি। মানে ধর বিন্দি, পলা, পিয়ালি, তারপর। হ্যাঁ থাম ভাইয়া, তুই কর্ণ রায় সইটা নকল করতে পারবি তো? নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ রিক চৌধুরী। সই তো একটা ট্রাই কেন করে দিচ্ছি সই। ওই কাগজটা দাও, চেষ্টা না, আমি করে দেখাচ্ছি। একটা সই তো, এমন কি ব্যাপার? এই তো করেছি, কত প্র্যাকটিস করলাম। এক সই মুঝে ভি দিলা দে। পেন কই? পেন কোথায় আছে? ব্লেস মি। শোন কথা শোন, একটা অনেক বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, এখন সব মিটমাট হয়ে গেছে। কর্ণ আমার কথা, ওনা ভীষণ রেখে আছে তোমার উপর। রঞ্জনা, সবাই তো আর তোমার মতো হয় না। আমিও তো তোমার উপর ভুল বুঝে রাগ করেছিলাম। আমার ছেলে তো, তাই মেজাজটাও। মণিমা, তুমি বসো, আমি স্যারকে দেখছি। রঞ্জনা, এই বিন্দি কি, সৃষ্টি কি আমার কর্ণকে? ওই তো কর্ণকে আগলে রেখেছে। ব্যাস, এই দুটিতে বিয়ে দিয়ে দিলে আমি মুক্ত, আমার সব দায়িত্ব শেষ। আমি তোমার বাবা, আমি তোমার কাছে
আপনার কোম্পানি 60% শেয়ারের পেপারসগুলো। এইগুলোর জন্যই তো আজকে আপনার গলার আওয়াজটা নরম হয়ে গেছে, তাই তো মিস্টার শীতাংশু গুহ রায়? স্যার, স্যার আপনি জানেন আজ কি হয়েছে? কেন বর্দা আপনাকে, কেন শীতাংশু গুহ রায় আপনাকে ছেলে বলে মেনে নিয়েছে? স্যার, আজ ওনার জন্মদিনের পার্টিতে সবটা পরিষ্কার হয়ে গেছে। আপনি তো মণিমাকে কিছু বলতেই দিলেন না। আপনি জানেন ওনার স্ত্রী মানে সীমন্তিনী গুহ রায় একটা লোককে দিয়ে মিথ্যে বলিয়ে মণিমা আর শীতাংশু গুহ রায়ের মধ্যে সমস্যা তৈরি করিয়েছিলেন কত বছর আগেও। আর হ্যাঁ স্যার, মণিমার আজ এই অবস্থার জন্য শীতাংশু গুহ রায় বা মণিমা দুজনের কেউই দায়ী নয়। ওনারা দুজনেই পরিস্থিতির শিকার। যে মিথ্যে বলেছিল, কেন মিথ্যে বলেছিল? টাকার বিনিময়ে। লোকটা বলেছিল তার সাথে নাকি মণিমায়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট কিছুদিন আগেও লোকটা বলেছে আপনি নাকি ওনার সন্তান। হোয়াট? ইয়েস স্যার, অমিয় দত্ত, সেই যে নাগবাগান লেনে বাড়ি। উনি? হ্যাঁ, তবে স্যার এখন তো সবটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। আর শীতাংশু গুহ রায় যখন সবটা জেনে শুনে আপনাকে ছেলে বলে মেনে নিতে চাইছেন, তখন আমার কি করা উচিত? ওনাকে ভগবানের আসনে বসানো উচিত? কেন? উনি তার মাকে ভালোবেসেছিলেন, তাই তো? আর যে কেউ এসে মায়ের সম্পর্কে মিথ্যে কথা বলে গেল আর উনি বিশ্বাস করে নিলেন? এরকম মেরুদণ্ডহীন মানুষ আমার বাবা হতে পারে না। প্লিজ এইভাবে বলবেন না। দেখুন কত পরিস্থিতিতে মানুষকে কত রকম ভুল বুঝতে হয়, আপনি সেটা জানেন না? জানি না। মানুষরা তখনই ভুল বোঝে যখন কেউ পরিষ্কার করে কথা বলে না। আর আপনি, আপনারও তো একটা অতীত আছে, আগে একটা বিয়েও আছে। আপনি আমাকে পরিষ্কার করে বলেছেন যে আপনি আপনার অতীতটা ভুলে যেতে চান। আমি আপনাকে বিশ্বাস করি, তার জন্য আপনার আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আর এতটাই বিশ্বাস করি যে ওই ভবানী ঘরের ঘটনাটার, অফিসের ঘটনার পরেও আমি আপনাকে সৃষ্টি, ভালোবাসায় ভুল বোঝাটা মানুষের ভেতরের ব্যাপার। আমারও মনে অনেক রকম প্রশ্ন এসছে, কিন্তু কখনো সেটা বদর করেনি। যে কোনো সম্পর্ক না বিশ্বাসের জোরে থাকে, শুধুই বিশ্বাসের জোরে। আমি আপনাকে বিশ্বাস করি, তার জন্য আপনার আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আর এতটাই বিশ্বাস করি যে ওই ভবানী ঘরের ঘটনাটার, অফিসের ঘটনার পরেও আমি আপনাকে। কি বলেন এটা উনি? স্যার কি আমায় ভালোবাসেন? আপনি? বিন্দি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার কথাটা প্লিজ একবার শুনবে, প্লিজ একবার। না না, আর অস্বীকার করার জায়গা নেই। সৃষ্টিকে আমি আর হারাতে পারবো না। আমি জানি না কেন, তবু বারবার মনে হচ্ছে সৃষ্টির দিকে অন্য কেউ তাকালে, অন্য কেউ কাছে গেলে রাগ হচ্ছে আমার। প্রিয়জিৎ মিত্র এইভাবে বারে বারে ওকে বিরক্ত করছে, আর এরকম করতে করতে সৃষ্টি আর প্রিয়জিতের আবার যদি মিল হয়ে যায়। কোনো প্লিজ আমাকে বিন্দির সাথে একবার কথা বলতে দাও, প্লিজ প্লিজ, একটা বার কথা বলতে দাও বিন্দি। বিন্দি প্লিজ আমার কথাটা একবার শোনো, বিন্দি বিন্দি প্লিজ।
অসম্ভব। মাও তো শীতাংশু ঘোড়ায় সম্পর্কে নরম হয়ে গেল। তার মানে পুরনো টান অস্বীকার করা যায় না একেবারে। না না, সৃষ্টি নরম হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে। বিন্দি, আমায় আমায় আরেকবার বিশ্বাস করতে পারবে? না হয় শেষবারের মতো একবার। সৃষ্টি, আপনি আমার হবু স্ত্রী, আর আপনার হবু স্ত্রীর দিকে কেউ হাত বাড়াক সেটা আমি একটুও পছন্দ করি না। সেটা আপনার প্রাক্তন স্বামীই হোক না কেন। আর আপনি যদি না পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দেবো যে ওনার লিমিটেশনটা কত দূর। আমার হাত ধরতে কি অসুবিধা তোমার? ভয় পাও? আমাকে ভয় পাও তুমি? সেই মানুষটাকে তুমি আজ এতটা ঘেন্না করো, সেই মানুষটার থেকে তুমি আজ এতটা দূরে চলে গেছো, আর সেই মানুষটা তোমার কাছে ঘেঁষতে পর্যন্ত পারে না, সেই আমি। সেই আমি ইচ্ছা করে তোমায় ছেড়ে চলে যাইনি বিন্দি। সেদিন প্রাণ বাঁচাতে, তোমার প্রাণ বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিতে। কি? কেন জানো? কারণ সেই রাতে আমি যদি সেটা না করতাম তাহলে টিয়ার লোকেরা তোমাকে শেষ করে ফেলতো। দেখো জিৎ, তোমার কাছে কিন্তু আর বেশি সময় নেই। বিন্দিকে বলো এখান থেকে চলে যেতে। ও তো দেখছে তোমার কথা বিশ্বাসই করতে চাইছে না। ও যদি এখান থেকে না যায়, তোমাদের সামনে ওই কালো গাড়িটা দেখতে পাচ্ছ? গুলিটা বিন্দির কপাল ফুঁড়ে বেরিয়ে যাবে। মা, ও মা, কি হয়েছে? আমার আর সৃষ্টির তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো মা। মানে? কাল ফার্স্ট ফ্লাইটেই বম্বে যাব তোমার চিকিৎসার জন্য, আর ফিরে এসেই বিয়েটা করবো মা। কি বলছেন কি আপনি? আমি জানি বিন্দি, আমি জানি এখন আমাকে বিশ্বাস করাটা তোমার পক্ষে ভীষণ কঠিন। আপনি শুধু আমার প্রাণ বাঁচাতে। হ্যাঁ বিন্দি, হ্যাঁ, বিশ্বাস করো সে রাতে আমি যা বলেছিলাম একটাও মন থেকে বলিনি। টিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। সব মিথ্যে বলেছিলাম বিন্দি, সব মিথ্যে। বিন্দি, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তুমি আর আমরা দুজন একে অপরের জন্যই বেঁচে আছি বিন্দি। আমরা শুধু ভয়ে ভয়ে একে অপরের থেকে এতটা দূরে চলে গেলাম শহরের বাবু। হ্যাঁ, কিন্তু
আজ আমি সেই মানুষটাকে তোমার সামনে এনে দাঁড় করাতে চাই বিন্দি, যার জন্য আমাদেরকে একে অপর থেকে এতটা দূরে চলে যেতে হয়েছে। আমায় একটা সুযোগ দেবে বিন্দি, একটা সুযোগ। কার কথা বলতে চাইছেন আপনি? কার জন্য আমাদের আজ এই অবস্থা শহরের বাবু? টিয়া, কি হলো? চুপ এসো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? চুপ, একটাও প্রশ্ন করবে না তুমি। চুপচাপ এসো আমার সাথে। জিৎ, আমি যাব না। ধরা পড়ে গেলাম নাকি? তুমি আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারো না। তোমাকে বলতে হবে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে। সারপ্রাইজ দিতে। আজ একটাও কথা বললে খুব খারাপ হয়ে যাবে টিয়া, মাথা গরম করিও না, এসো আমার সাথে। জিৎ, আমি যাব না। কি হয়েছে? জিৎ, ছাড়ো আমাকে। জিৎ, কোথায় নিয়ে গেল টিয়া দিকে দাদা? কোথায় নিয়ে গেল? জিৎ, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। কি হচ্ছে সব? আজ তোমাকে সত্যির মুখোমুখি হতে হবে টিয়া। জানো বিন্দি, ওনাকে প্লিজ এখান থেকে নিয়ে যান। ওনার সাথে আমার কোনো কথা নেই। বিন্দি, আজ তোমাকে শুনতেই হবে। তুমি জানো সেই কবে থেকে আমি তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। মানে? বিন্দি, তোমার মনে আছে যেদিন তুমি প্রমাণ করেছিলে যে টিয়া অন্ধ নয়, ও চোখে দেখতে পায়, ও অন্ধ সেজে অভিনয় করে আমাদের সবাইকে ঠকাচ্ছে, মনে আছে তোমার? সেই রাত্রে আমি ছুটে গেছিলাম নার্সিং হোমে। ছিলাম আমি, আর সেখানে देवी और सज्जनों, पेश किया जाए कलयुग का सलीम और अनारकली। টিয়া, I beg you, আমাকে বলো বিন্দি কোথায়? বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো আজ রাতে তোমাকে আমায় বিয়ে করতে হবে। টিয়া, এটা করতে পারো না তুমি। আমি এটা করবো না, আমি কিছুতেই করবো না। ডিভোর্স পেপার? না, কিছুতেই না। জিৎ, এসো। কিছুতেই না, আমি ডিভোর্স দেবো না বিন্দিকে। আমি এটা করতে পারি না, কিছুতেই করবো না, আমি কিছুতেই না। পারবে তুমি। এসো, তোমার কাছে না মাত্র 4 ঘন্টা সময় আছে। এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে। বিন্দিকে আমি শেষ করে দেব। কি করতাম আমি, বলো আমায়। তার মানে সেই জন্যই ওনার ভাই? হ্যাঁ বিন্দি, হ্যাঁ, সেই জন্যই রিক তোমার সামনে দেওয়াল তুলে দিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। দেখো, তুমি ওই হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হলো এখন? তোমার হাতগুলো বাঁধা, আমার হাত দেখো খালি। এখন এই হাত দিয়ে তোমাকে আমাকে কবর দিতে হবে, জ্যান্ত কবর। যাও, একটু পরেই তোমার মুক্তি হয়ে যাবে, বুঝলে? আমি কি করতাম তখন? কি করতাম বলে তো আমার মাথা কাজ করছিল না। একদিকে তোমার প্রাণ, আর অন্যদিকে তোমাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে চিরকালের মতো তোমার থেকে দূরে সরে যেতে হবে। আমি তোমার প্রাণটা বেছে নিলাম। আমি তখন ভাবলাম তুমি আমায় খারাপ মানুষ ভাবো,
আমায় ঘেন্না করো, আমার থেকে দূরে চলে যাও, অন্তত অন্তত আমার বিন্দিকে এই পৃথিবী ছেড়ে তো চলে যেতে হবে না। কিসব কিসব আজে বাজে কথা বলছো তুমি? আজ শুধু আমি বলবো, সব বলবো আমি, আজ সব বলবো। চলো বিন্দি, সেদিন ওই মুহূর্তে আমার কাছে শুধুমাত্র একটাই অপশন ছিল, সেটা হচ্ছে যেভাবে হোক তোমাকে বাঁচিয়ে রাখা।